আসসালামু আলাইকুম। আমি শেরেবাংলা মেডিকেল কলেজের আব্দুল কাফি বলছি। আজকে আমাদের টপিকস হচ্ছে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন যখন বডিতে কোনো অ্যান্টিজেন প্রবেশ করলে আমাদের বডির ইমিউন সিস্টেম সেটার বিরুদ্ধে ইনফ্লামেশনটা একটু বেশি পরিমাণে করে, হাইপার এক্সাইটেবল ইনফ্লামেশন করে। এই জন্য এটাকে বলা হচ্ছে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। 4 টাইপসের হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন আছে, তার মধ্যে আমরা প্রথম টাইপেরটা পড়বো, টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনের ক্ষেত্রে অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডির কিছু বৈশিষ্ট্য থাকবে। অ্যান্টিজেনটা হবে ফ্রি অ্যান্ড ফরেন, বাইরে থেকে বডির ভিতরে প্রবেশ করবে। যেরকম পোলার গ্রেন বলতে বোঝানো হয়েছে কোনো বাতাসে উঠতে থাকা কোনো তুলার কোনো একটা অংশ, অথবা কোনো ধূলিকণা, অথবা পেনিসিলিন যে ইন্টারভেনাসলি দিই সেই পেনিসিলিন। অ্যান্টিজেনটার বৈশিষ্ট্য এটা মনে রাখতে হবে, সবসময় ফ্রি হবে অ্যান্ড ফরেন হবে, এবং অ্যান্টিবডিটা যেটা প্রডিউস হবে সেটা হবে আইজিই এবং নো ফ্রি ইমিউন কমপ্লেক্স। তার মানে অ্যান্টিজেন, আমরা জানি অ্যান্টিজেন আর অ্যান্টিবডি অ্যান্টিজেনের সাথে রিয়াকশন করে, কিন্তু রিয়াকশনটা লোকালি থাকবে। এই দুটো রিয়াকশন করে গোটা বডিতে ছড়াই যাবে না। তো এবার তাহলে আমরা দেখি কিভাবে ঘটে আসলে রিয়াকশনটা। মনে করি আমরা জানি আমাদের বডিতে কোনো একটা অ্যান্টিজেন ঢুকলে সেটা কাজ কি, বডির প্রথমে বিভিন্ন ব্যারিয়ার ভেদ করে নিউট্রোফিল অথবা ম্যাক্রোফেজের কাছে যাবে। নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ সেটাকে ফ্যাগোসাইটোসিস করবে। ফ্যাগোসাইটোসিস যদি না করতে পারে, ফ্যাগোসাইটোসিস করে যদি না দূরীভূত করতে পারে, তখন তারা যাবে টি লিম্ফোসাইটের কাছে। তো ম্যাক্রোফেজ সেটাকে ফ্যাগোসাইটোসিস করে বডি থেকে বের করতে পারে নাই, এখন সে টি লিম্ফোসাইটের কাছে গেছে। আমরা জানি একটা সেলের মধ্যে কি ঘটতেছে, কীরকম প্রোটিন তৈরি হচ্ছে, সেটা এমএইচসি মলিকুলের মাধ্যমে তার সেল সারফেসে প্রদর্শন করে। তাহলে ম্যাক্রোফেজ প্রথমে পোলার গ্রেন বা পেনিসিলিনটাকে ইনজেস্ট করে সেটাকে ফ্যাগোসাইটোসিস করে ধরে নিয়ে এই একটা পার্টিকেল তৈরি করেছে। এটা যেহেতু অ্যাবনর্মাল পার্টিকেল, এই অ্যাবনর্মাল পার্টিকেলটা ম্যাক্রোফেজ তার সেল সারফেসে MHC2 মলিকুলের মাধ্যমে প্রদর্শন করবে। এখানে এটা হচ্ছে MHC2 মলিকুল, এটা হচ্ছে সেই পেনিসিলিনের অংশ বা পোলার গ্রেনের অংশ। এবার তারা কার কাছে রিপ্রেজেন্ট করবে, টি হেল্পার অন সেলের কাছে। এই জন্য ম্যাক্রোফেজকে আরেকটা ভাষায় বলা হয় অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। সে পেনিসিলিনটাকে ফ্যাগোসাইটোসিস করে MHC মলিকুলের মাধ্যমে প্রেজেন্ট করতেছে কার কাছে, টি হেল্পার অন সেলের কাছে। টি হেল্পার অন সেলে আমরা জানি দুই ধরনের মলিকুল থাকে, একটা টি সেল রিসেপ্টর। এই টি সেল রিসেপ্টরটা কী করবে, অ্যান্টিজেনটাকে চিহ্নিত করবে, অ্যান্টিজেনের সাথে বাইন্ড করবে, এবং CD4 মলিকুল যা MHC মলিকুলের সাথে বাইন্ড করবে। এই দুইটা অংশ ম্যাক্রোফেজের এই দুইটা অংশের সাথে বাইন্ড করবে। বাইন্ড করার পর যখন দেখে গেল যে মিলে গেল, অ্যান্টিজেন এই টি সেল রিসেপ্টরের সাথে বাইন্ড করে ফেললো, তখন ভিতরে একটা সিগন্যাল ট্রান্সডাকশনের মাধ্যমে সিগন্যাল যাবে। সিগন্যালে গিয়ে একটা জিন অ্যাক্টিভেশন হবে, এই জিনটা ইন্টারলিউকিন 2 রিলিজ করবে। ইন্টারলিউকিন 2 আবার সে টি হেল্পার অন সেলের সেল সারফেসে রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, আবার সিগন্যাল যাবে, দেন আরেক ধরনের জিন অ্যাক্টিভেশন হবে। সেই জিনটা অ্যাক্টিভেশনের মাধ্যমে টি হেল্পার অন সেল র্যাপিডলিভাবে প্রলিফারেট হবে। এ সময় আরেকটা জিনিস ঘটে, এখানে বি সেলের গায়ে কিছু ইমিউনোগ্লোবুলিন এম টাইপ সবসময় যুক্ত হয়ে থাকে। বি সেলের রিসেপ্টর ইমিউনোগ্লোবুলিন এম হচ্ছে বি সেলের গায়ে লেগে থাকে, এটাকে বলা হয় বি সেল রিসেপ্টর। ওই সেম অ্যান্টিজেন ম্যাক্রোফেজের কাছে গিয়েছিল, নিউট্রোফিলের কাছে গিয়েছিল। নিউট্রোফিল সেটাকে ফ্যাগোসাইটোসিস করে এরকম অ্যান্টিজেন আকারে ব্লাডে ছেড়ে দিয়েছে। এই অ্যান্টিজেনটা তখন ইমিউনোগ্লোবুলিন এম এর সাথে গিয়ে বাইন্ড হয়েছে। এবার দেখলাম টি হেল্পার অন সেল বি সেল গ্রোথ ফ্যাক্টর অ্যান্ড ইন্টারলিউকিন 4 যখন রিলিজ করবে, তখন এই বি সেলের রিসেপ্টরে গিয়ে বাইন্ড করার পর বি সেলটা র্যাপিডলি প্রলিফারেট হবে। এখানে ইন্টারলিউকিন 4 যেহেতু সে রিলিজ করছে এক্সট্রাভাবে, সেজন্য এই ক্ষেত্রে যে বি সেল তৈরি হবে, পরবর্তীতে এই টি হেল্পার অন সেল আরেকটা ধরনের গ্রোথ ফ্যাক্টর রিলিজ করবে, বি সেল ডিফারেন্সিয়েশন ফ্যাক্টর। তখন বি সেল থেকে প্লাজমা সেল তৈরি হবে, সেই প্লাজমা সেল থেকে ইমিউনোগ্লোবুলিন ই টাইপ অ্যান্টিবডি তৈরি হবে। এখানে ক্লাস সুইচিং বলতেছি কেন, এখানে টি হেল্পার সেল এক্সট্রাভাবে ইন্টারলিউকিন 4 রিলিজ করতেছে, এজন্য বি সেল যে নতুন আরেকটা যে র্যাপিডলি প্রলিফারেট হচ্ছে, এসব র্যাপিডলি প্রলিফারেটিং সেল থেকে যে প্লাজমা সেল হচ্ছে, এই প্লাজমা সেল থেকে IgE অ্যান্টিবডি তৈরি হবে, যেহেতু সে এক্সট্রাভাবে ইন্টারলিউকিন 4 রিলিজ করছে। এটা যদি না রিলিজ করতো তাহলে ইমিউনোগ্লোবুলিন ই তৈরি হতো না, ইমিউনোগ্লোবুলিন এম বা জি তৈরি হতো, যেটা নর্মালি হয়। ক্লাস সুইচিং হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এম বা ইমিউনোগ্লোবুলিন জি বাদ দিয়ে যেহেতু ইমিউনোগ্লোবুলিন ই তৈরি হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ক্লাস সুইচিং, মানে ইমিউনোগ্লোবুলিন জি থেকে সুইচ করে ইমিউনোগ্লোবুলিন ই তৈরি হচ্ছে। আর এটা আশা করে আমরা বুঝতে পারছি এখানে কীভাবে ঘটনা ঘটলো।
এটা বি সেলের গায়ে যে রিসেপ্টর থাকে সেই রিসেপ্টর কী বললাম, ইমিউনোগ্লোবুলিন এম টাইপ। ইমিউনোগ্লোবুলিন এম বি সেলের সারফেসে যুক্ত থাকে, যেটাই হচ্ছে বি সেল রিসেপ্টর নামে পরিচিত। নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস করে, সেই ফ্যাগোসাইটোসিসের উপাদানটা এখানে করে আসলো, বাইন্ড করলো। যখন এইটা আর এই বাইন্ড যখন দুইটা মিলে যাবে, তখন এই টি হেল্পার অন সেল এই টাইপের বি সেলটাকে প্রলিফারেট করতে পারবে, অন্যগুলোকে না। তার মানে এখানকার অ্যান্টিজেন আর এখানকার অ্যান্টিজেন, ম্যাক্রোফিলের অ্যান্টিজেনটা বাইন্ড করতেছে টি হেল্পার অন সেলের সাথে, আর হচ্ছে নিউট্রোফিলের যে অ্যান্টিজেনটা ছিল, নিউট্রোফিল যে ফ্যাগোসাইটোসিস করে যে অ্যান্টিজেনটা যে প্রডিউস করছিল, সেই অ্যান্টিজেনটা বি সেলের সাথে বি সেলের রিসেপ্টরে বাইন্ড করছে। এরা পরস্পর বি সেল গ্রোথ ফ্যাক্টর, বি সেল ডিফারেন্সিয়েশন ফ্যাক্টর, এগুলোর মাধ্যমে ইন্টারলিউকিন 4 এর মাধ্যমে ইমিউনোগ্লোবুলিন ই তৈরি হচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের টার্গেট ছিল কি, অ্যান্টিজেন ফ্রি অ্যান্ড ফরেন হবে, ফ্যাগোসাইটোসিস করে রিপ্রেজেন্ট করার পর ইমিউনোগ্লোবুলিন ই তৈরি হবে। এবারে ইমিউনোগ্লোবুলিন ই কোথায় যাবে? ইমিউনোগ্লোবুলিন ই যাবে হচ্ছে মাস্ট সেলেও ইমিউনোগ্লোবুলিন ইমিউনোগ্লোবুলিন ই গিয়ে যুক্ত হবে। আমরা জানি মাস্ট সেলের সেল সারফেসে ইমিউনোগ্লোবুলিন ই থাকে, তো সেই ইমিউনোগ্লোবুলিন ই যে তৈরি হয়েছে সেটা মাস্ট সেলে গিয়ে যুক্ত হবে। এবার মাস্ট সেলে যখন এর একটা ইমিউনোগ্লোবুলিন ই এগুলোর মাঝে যখন অ্যান্টিজেনগুলো যখন আবার চলে আসবে, তখন মাস্ট সেলটা কী হবে, ডিগ্রানুলেশন হবে। মাস্ট সেল অ্যাক্টিভেশন অ্যান্ড ডিগ্রানুলেশন। আর মাস্ট সেল অ্যাক্টিভেশন হলে কী হয় সেটা এখন দেখবো আমরা। মাস্ট সেল অনেকভাবে অ্যাক্টিভেট হতে পারে, তার মধ্যে 1 নম্বর অ্যাক্টিভেট কী লিখছি, ক্রস লিঙ্কিং অফ ইমিউনোগ্লোবুলিন ই উইথ অ্যান্টিজেন। এই যে ইমিউনোগ্লোবুলিন ইগুলো যে যুক্ত হয়েছে, এরা পরস্পর ক্রস লিঙ্ক করেছে কার মাধ্যমে, ওই সেম অ্যান্টিজেনটার মাধ্যমে, তখন মাস্ট সেল অ্যাক্টিভেট হবে। এছাড়া আরেকটা জানি আমরা, কমপ্লিমেন্ট প্রোটিন যখন মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি করে, তখন যে ব্রোকেন ডাউন প্রোডাক্টগুলো হয় C3a, C3,4a, C5a, এগুলো হচ্ছে মাস্ট সেলকে অ্যাক্টিভেট করতে পারে। এছাড়া কিছু ভেনম আছে, মেরিটিন নামক ড্রাগস আছে, কোডিন, মরফিন, এগুলা মাস্ট সেলকে অ্যাক্টিভেট করতে পারে। এছাড়া কোল্ড, হিট, ফিজিক্যাল ট্রমা অ্যান্ড সানলাইট। অনেক সময় আছে কি যে আমরা সূর্যের আলোতে বের হলে আমাদের গা চুলকায়, কেন? সূর্যের আলো যখন আমাদের স্কিনে পড়ে, স্কিনে যে পেরিভাস্কুলার এরিয়াতে মাস্ট সেল থাকে, সেই মাস্ট সেলগুলো অ্যাক্টিভেট হয়ে ডিগ্রানুলেশন হয়ে কিছু কেমিক্যাল তৈরি করে, সেগুলো পরবর্তীতে তখন হাত পা চুলকানো শুরু হয়। আবার ফিজিক্যাল ট্রমা, কাউকে